সাধারণত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আমাদের গায়ে একটু ভাব আসে। আমি বুয়েটে চান্স পেলাম, একটা ভাব আসছে। আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলাম, একটু ভাবসাব না জানলে কি হয়। তারপরে এভাবে করে আমি আমার গ্রামের একমাত্র মেয়ে, স্কুলের একমাত্র মেয়ে যে হচ্ছে মেডিকেলে চান্স পাইছে, আমার একটা ভাব আসতেই পারে। এই ধরনের ভূত, এই ধরনের চেতনা সাধারণত আমাদের পুড়ে পুড়ে খায়, 5 বছরের মধ্যে ধ্বংস করে দেয়। 5টা বছর আপনার খুব ভাবসাব থাকে, একটু হিরো হিরো ভাব আসে, 5 বছর পরে দেখেন একেবারে তফাস করে পড়ে না কিনেছে। ওই যে আমাদের উদাহরণ দেয় যে 1 তলা ছাদ থেকে যে পড়ে আর 20 তলা থেকে যে পড়ে, দুইজনের মধ্যে আহত হওয়ার ভেরিয়েশন একটু পার্থক্য থাকে। তো যারা ক্লাস 5-6-এ ঝরে পড়ে আর যে বেচারা বিশ্ববিদ্যালয় জীবন পার করে একেবারে ঝরে পড়ে, তার অন্যান্য কারণে তার জন্য একটু রিস্ক বেশি হয়। এই জন্য আমার মনে হয় শিক্ষার্থীদের মধ্যে আমরা সবচেয়ে অ্যালার্মিং স্টেজে আছি, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে সবেমাত্র ঢুকছি, মাত্র ভর্তি হয়েছি। আমাদের ভুল কিছু হলে পরে, আমরা সঠিক কর্মসূচি না নিতে পারলে পরে, কারণ আমাদের জন্য খুব ক্ষতিকর ব্যাপার আছে। দ্বিতীয়ত, আমাদের ব্যাপার তো মানুষের প্রত্যাশাও আছে, আমার ফ্যামিলির প্রত্যাশা, আব্বু আম্মুর প্রত্যাশা, সবার প্রত্যাশার বিপরীতে যখন আমি দাঁড়াই, আমি যাই এমন একটা ক্যাম্পাসে, যে ক্যাম্পাস মারাত্মক ডাইভার্স ক্যাম্পাস। একসাথে দেখবেন আপনার ক্যাম্পাসে আপনার বন্ধু শুকটান দিয়ে বিড়ি খাচ্ছে, আরেক বন্ধু খুব উৎসবমুখর পরিবেশে গাঁজা খায়, আরেক বন্ধু রাতের বেলা মসজিদে তাহাজ্জুদ পড়ে, আরেক বন্ধু খুব একাকী পড়াশোনা করে, এই নোট কারো দেও না, সে নিজে নিজে পড়ে, বিশাল একটা ভাবসাব। আরেক জায়গায় দেখবেন চমৎকার গ্রুপ স্টাডি হচ্ছে, আরেক জায়গায় দেখবেন সবাই লাইব্রেরিতে পড়াশোনা করছে, কেউ আবার উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। মানে এই ক্যাম্পাসগুলো এত বেশি ডাইভার্সিটি আছে, আপনি অবাক হয়ে যান আপনি কোথায় যাবেন। আপনার কাছে মাঝে মাঝে মন টানবে, আমি বোধহয় খেলতে গেলে ভালো হইতো, আমি বোধহয় আড্ডা দিলে ভালো হইতো, আমি বোধহয় একটু প্রেম করলে ভালো হইতো, আমি বোধহয় বেশি পড়লে ভালো হইতো। মুশকিল যেটা হয়, 5 বছর পরে দেখা যায় এমন কিছু শিক্ষার্থী আছে 5টা বছর শুধু পড়াশোনাই করছে, তার কপালে পড়াশোনা ছাড়া কিছু জোটে নাই। সে এমন বোঝা বুঝছে, সে নিজে কি বুঝছে কারো বোঝাতে পারে না। কারণ কি? সে মানুষের সাথে মেশে না, সে বাইরে কমিউনিটি ডিল করতে পারে না, এক্সট্রা কোয়ালিটি নাই। কিভাবে ডাইভার্স ক্যাপাসিটি বিল্ড আপ করতে হয় ইউনিভার্সিটি লাইফে, সে মনে করেছে স্কুলে যেমন করে পড়তাম বিশ্ববিদ্যালয়টা মনে ঠিক তেমন, শুধু পড়লেই হয়। পরে সে 5 বছর পর ধরা খায়, তার আর কোনো জায়গা থাকে না। আরেকটা গ্রুপ, তারা মনে করে প্রথম বর্ষে সিজিপিএ কোনো ফ্যাক্টরি না, আমার জিপিএ লাগবে না, সিজিপিএ লাগবে না। তাকে মোটিভেশন দেওয়া হয়, পড়াশোনা কি দরকার, ক্লাসে একটু ফাঁকি দিলে সমস্যা কই, সে আর পড়াশোনা করে না। সে পরে দেখা যায় 5 বছর পরে তার অনেক কোয়ালিটি, তার অনেক নেটওয়ার্কিং, অনেক ক্যাপাসিটি, খুব ভালো কথা বলতে পারে, তার সহসভাপতি আর সভাপতির পদবিতে সিভি ভরপুর। কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনার পড়াশোনা শেষ, আপনাকে আমার কোম্পানিতে কাজে লাগাবো, আপনার কোন ক্যাপাসিটি আছে, পরে বলবে ভাই আমার এটা আছে, ওইটা সব আছে, কিন্তু সার্টিফিকেট কিছু নাই, আমি সব পারি, স্পেসিফিক কোনোটা এক্সপার্ট না। এই ক্রাইসিসটা আমাদের হয়। সেক্ষেত্রে আমি বিনীত অনুরোধ থাকবে, আমাদের 5টা বছর সোশ্যাল অ্যাক্টিভিটি, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো খুব ভালোভাবেই করা দরকার। তবে এমনভাবে করা উচিত না যেমন করে করলে পরে আমার একাডেমিক জায়গায় হ্যাম্পার হয়। দুইটার মধ্যে ভালোভাবে ব্যালেন্স হওয়া উচিত, দুইটার মধ্যে সমন্বয় করতে পারা দরকার। তৃতীয় যে ব্যাপার, সেটি হচ্ছে এক্সট্রা পড়াশোনা। আমি উপদেশ দেওয়ার জন্য আসি নাই ভাই, সরি, আমি জাস্ট রিমাইন্ডার দিচ্ছি। আমি যেটা মনে করতাম, আমাকে আমার ভাইরা যেটা মনে করিয়ে দিত, সেগুলো জাস্ট রিমাইন্ডার দিচ্ছি। এরপর হচ্ছে অধ্যয়ন। অধ্যয়ন 2 রকমের হয়। আমাদের শিবিরে তো রিপোর্ট দেখায়, ওই যে মাস শেষে রিপোর্ট পেশ করে যে পড়াশোনা করছি। তো কোনো কোনো ভাই খুব ভাবসাব নেয়, মাশাআল্লাহ আমি 3000 পৃষ্ঠা পড়ছি গত মাসে 4000 পৃষ্ঠা পড়ছি। কি পড়ছেন? এই বই পড়ছি, ওই বই পড়ছি। পরে দেখা গেল তিনি 5000 পৃষ্ঠাও পড়ছেন, বাট তার 5000 পেজ আর আরেকজনের খেলার সাথে কোনো পার্থক্য নেই। কারণ ওনার 5000 পৃষ্ঠা পড়া তার জীবনে কোনো ভ্যালুই অ্যাড করে নাই। শুধু জাস্ট উপন্যাস পড়ছে, গল্প করছে, পৃষ্ঠা উল্টাতে হয় সেজন্য উল্টাইছে। তার চিন্তা প্রক্রিয়ায়, তার চরিত্র গঠনে কিংবা ক্যাপাসিটি বিল্ডিংয়ে তার পড়াশোনা কোনো ভ্যালুই অ্যাড করে নাই। তো এরকম যে বই পড়ার মধ্য দিয়ে কোনো ভ্যালু অ্যাড করে না, এমন অধিক পড়াশোনা যেমন প্রবলেমেটিক, আবার আপনি মুঠেও পড়েন না, এটাও প্রবলেমেটিক। সেক্ষেত্রে সিলেক্টিভ বই পড়া দরকার। আমার যেহেতু প্রচুর রিসোর্স, আপনার লিমিটেশন ফাইন্ড আউট করেন, কোন কোন ক্যাটাগরি পড়াশোনা দরকার, কোন কোন সাবজেক্টের কী বিষয়, হিস্ট্রি জানা দরকার, পলিটিক্স জানা দরকার, ফাইন্যান্সিয়াল সিস্টেম জানা দরকার, আমাদের রাষ্ট্রের ইতিহাস জানা দরকার, আমাদের মেকানিজমগুলো বোঝা দরকার, সারা পৃথিবীকে জানা দরকার। ক্যাটাগরি ধরে ধরে বাছাইকৃত বইগুলো পড়া উচিত এবং সেগুলো আসলেই ভ্যালু অ্যাড করতেছে কিনা সেটা বুঝে শুনে দেখা উচিত। এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে, মাঝে মাঝে এমনও হয় আপনার একটা সিঙ্গেল বই, মাত্র 100 পৃষ্ঠার বই, সেটা আপনি বারবার পড়ছেন, রিপিটেডলি পড়ছেন, অর্গানাইজডলি পড়ছেন, বারবার নোট করছেন, সেটা রিকল করছেন, এবারে আপনার জন্য কার্যকরী। মাঝে মাঝে এমন হয় যে ছোট্ট বই বারবার পড়ার মধ্য দিয়ে আপনার চরিত্রকে সে রিমাইন্ডার দেয়, আপনার আচরণকে রিমাইন্ডার দেয়, আপনার ক্যাপাসিটিকে সে রিমাইন্ডার দেয়। তো কখনো কখনো এমন হতে পারে একটা বই বারবার পড়বেন,
কখনো কখনো একটা বই একবার পড়ে শেষ, এটা আপনারা ঠিক করবেন। আমি যেটা বললাম 2 প্রকারেরই হওয়া, সংখ্যার আধিক্য বিবেচনায় অনেক বেশি পড়াশোনা করলেই ভ্যালুয়েট করে এমন না, আবার খুব বেশি লিমিটেড কয়েকটা বই পড়ে থাকবো 5টা বছর পার করে দেবো এমন হওয়াও আমাদের উচিত না। এরপরে আমি শেষ করবো, আমার টাইম খুবই কম। এরপর যে ব্যাপার সেটি হচ্ছে পঞ্চম, যে আমাদের ক্যারিয়ার নিয়ে আমরা অনেক আলাপ করি। আমাদের 5টা বছর শেষ হওয়ার পরে আমরা চিন্তা করি আপনি কী পড়ছেন। আমাদের ইউনিভার্সিটির বেশিরভাগই এটা হয়, সেটা মেডিকেল হয়তো মিলবে না। সেটা হচ্ছে MP3 গাইড, MCQ, এটা সেটা পড়তে পড়তে 5 বছর শেষ। তিনি ফার্স্ট ইয়ার থেকেই শুরু করেন চাকরি পড়া। তার জীবনে একটা চাকরি পাবে, এটাই তার ক্যাপাসিটি, মানে অল্প কিছু বেতন পাবে, চাকরি পাবে, এটাই তার স্বপ্ন। বাইরে অন্য কিছু যে তার শেখা উচিত, তার যে আরও ক্যাপাসিটি বিল্ড আপ হয় সমাজের জন্য, তাকে আর চেষ্টা করতে হবে। এই জায়গাগুলো তার চেষ্টা থাকে না সাধারণত। আমাদের কাজী বরকত আলী স্যার একটা কথা বলতেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি বলতেন যে সব কিছুর কিছু কিছু জানতে হবে, আর কিছু কিছুর সব কিছু জানতে হবে। লাইনটা খুব আমার প্রিয় লাইন, যে আমার প্রত্যেকটা ফিল্ডের প্রাইমারি নলেজগুলো আমার জানা উচিত, আর বিশেষ কিছু ফিল্ড জানা দরকার। ওই ফিল্ডে আমার চাইতে বস আর কেউ হয়ে উঠতে পারবে না আমার সমাজে, ওইরকম ক্যাপাসিটি থাকা উচিত। যে স্পেসিফিক এই 3-4টা ফিল্ডে আমার এমন ক্যাপাসিটি থাকবে, অথবা একটা ফিল্ডে আমার এমন ক্যাপাসিটি থাকবে যে ফিল্ডে আমার চাইতে কম্পিট করার মতো, আমার চাইতে হাই লেভেলে যাবে, এরকম খুব কম লোকেই পারবে। এই হিম্মত থাকলে তাহলে সমাজ আমাদেরকে জায়গা করে দেবে। চাকরির জন্য বিভিন্ন কোম্পানির পিছনে ছোটাছুটি করা, কিংবা অনেকের আরেকজনের গ্রিন সিগন্যালের অপেক্ষায় থাকা, সেটা হয়তো আমাদের করা নাও লাগতে পারে, আমরা পারবো ইনশাল্লাহ। আমার আলাপ শেষ, একাডেমিক আলাপ, একটু পলিটিক্যাল আলাপ করবো। যেহেতু আমরা পলিটিক্যাল ক্যাম্পাসেই থাকি, পরিবেশগুলো ডিল করতে হয়। সেটি হচ্ছে আমরা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে, শত শত হাজার হাজার শহীদের বিনিময়ে একটা উন্মুক্ত ক্যাম্পাস পাইছি। যে ক্যাম্পাসে এখন আগের মতো কাউকে রাতে পেটায় না, রুমে আটকায়। যে ক্যাম্পাসে আপনি ভিন্নমত পোষণ করার কারণে এখন কাউকে কারাগারে যাইতে হয় না। যে ক্যাম্পাসে এখন গণরুমের মতো বাজে পরিবেশ নাই। যে ক্যাম্পাসে রাত 3টা বাজে বলা হয় না যে তোমরা হল থেকে বের হওয়ার, বাইরে পাহারা দেওয়ার ঘুরো, হলে থাকতে পারবি না, এই ধরনের বলে বাইরে পাঠায় দেয় না। এখন সে গেস্ট রুম, গণরুম নাই। আল্লাহর রাস্তায় আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রথম বর্ষের জনশক্তি, প্রথম বর্ষের শিক্ষার্থী, প্রথম বর্ষের ছাত্রী, প্রথম বর্ষের ছাত্র, আপনার ক্যাম্পাসের মেইন রিসোর্স, আপনার মেইন পাওয়ার। ক্যাম্পাসে আর কখনোই কোনোভাবে কারো হাত ধরে গণরুম ফিরবে এমনটা হইতে দিবেন না। কোনো দল এসে দখল করতে চাইবে এমনটা হইতে দিবেন না। যদি প্রতিরোধ না করেন, ওরে তো মারতেছে, আমার তো মারে নাই, তমুক হলে তো লাগছে, আমার হলে তো লাগে নাই, তমুক ডিপার্টমেন্টে লাগছে, আমার ডিপার্টমেন্টে লাগে নাই, চট্টগ্রাম মেডিকেলে লাগছে, ঢাকা মেডিকেলে তো লাগে নাই, এই ধরনের যদি আলাপ করেন, তাহলে একটা দিয়ে শুরু হবে, আপনারটা দিয়ে শেষ হবে। তারা হয়তো থাপ্পড় দিছে, 5 বছর পর আপনারা গুলি করবে, কেউ কথাও বলবে না। সুতরাং প্রথম স্টেজে কোথাও যদি কোনো ধরনের, আমরা অলরেডি কুয়েটে দেখেছি, বেশ কয়েকটা ক্যাম্পাসে দেখেছি, দখল করার পায়তারা, আক্রমণ করার পায়তারা, আরও নানা রকম ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, আরও হয়তো হইতে পারে। আপনাদের মধ্যে বিনীত আরজ থাকবে, রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে এসে যেখানেই যে কোনো রকম দখল করতে চাবে তারা বিরুদ্ধে দাঁড়াবেন। কখনো যদি ইতিহাসের কোনো সময়ে ছাত্র শিবিরে কোনো জনশক্তি যদি শিক্ষার্থীদের অধিকার হারানোর দায় থাকে, তার বিরুদ্ধে সাথে সাথে দাঁড়ায় যাবেন, এটা আমার অনুরোধ। কোনো সংগঠন, কোনো দল, কোনো ধরনের কোনো ব্যক্তি কোনোভাবে যাতে ক্যাম্পাস দখল করতে না পারে, এই ধরনের জায়গা থেকে আমাদের বিরোধিতা, আমাদের সরব অবস্থান থাকা জরুরি। আমি স্বপ্ন দেখি, এই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাউকে দেখিয়ে আমরা পরবর্তী প্রজন্মকে গল্প করবো, এই যে অমুক বোনটাকে দেখো যে চট্টগ্রাম থেকে বেড়ে উঠেছে, অমুক জায়গায় পড়ে, সে অমুক জায়গায় গিয়েছে। আমি স্বপ্ন দেখি আজকে বিপি সাদিক কায়েম এখানে আসছে, শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ সাদ্দাম ভাই এখানে আসছেন। আমি স্বপ্ন দেখি আগে 5 বছর পরে আপনাদের প্রত্যেকটা এক একজন মানুষ সমাজের মানুষের স্বপ্নের সারথি হয়ে উঠতে পারবেন, স্বপ্নের ব্যক্তি হয়ে উঠতে পারবেন। অন্তত আপনার পিতামাতা যে আজকে জায়নামাজে কাঁদে, দোয়া করে যখন ক্যাম্পাসে চলে যান, অশ্রু ঝরে সারা রাত কান্না করে, পিতামাতার এই চোখের অশ্রুর সাথে আপনার ক্যাম্পাস জীবনের ফুরফুরে মেজাজ কিংবা অন্য আচরণ যাতে বাটপারিমূলক আচরণ না হয়, বিট্রায়াল বিহেভিয়ার না হয় আপনার আচরণ, সেটা স্বপ্ন দেখি আপনার মায়ের চোখের চাহনি, বাবার দোয়া, চায়ের কাপে আড্ডা দিতে দিতে বাবা যখন আপনাকে নিয়ে গর্ব করে পুরো তার বন্ধু মহলের কাছে, জানো আমার ছেলে অমুক জায়গায় পড়ছে, তমুক জায়গায় ভর্তি হয়েছে, আমার ছেলের পরীক্ষা, বাবার গর্বের সাথে, বাবার ফিলিংসের সাথে আপনার আচরণ যাতে মিলে যায়, কখনো যাতে বিপরীত না হয়। পিতা যাতে মৃত্যুর সময় বলতে পারে যে আমার ছেলেটাকে যেমন করে দেখেছিলাম, আজকে শেষ মুহূর্তে এসে আমার ছেলেটা আমার স্বপ্নের চাইতে অনেক বড় হয়েছে। তেমনটাই চাই প্রত্যেকে স্বপ্নের পুরুষ হয়ে উঠি, স্বপ্নের ব্যক্তি হয়ে উঠি, স্বপ্নের নারী হয়ে উঠি, স্বপ্নের সবচেয়ে সেরা মানুষ হয়ে উঠি। আল্লাহ আমাদের কবুল করুক, ছাত্র শিবিরকে সৎ পথে রাখুক, এমন দোয়া চাই আপনাদের কাছে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।